আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংসদ নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে। এছাড়া পুরো নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন। বৈঠকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দল পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৮৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, নিবন্ধন তাদেরটা কেন বাতিল হবে না? একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামের প্রতিনিধিরা একসাথে বৈঠকে অংশ নেন। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় তাদের পক্ষ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, তিনি একজন আসামি, তাকে বাংলাদেশে তাকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করে। বিগত এই ফ্যাসিস্ট সরকার যে প্রহসনমূলক যে নির্বাচন এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে, কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজকের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে যেসব রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের মতবিনিময় হয়েছে, এবারও তাদের সঙ্গেই মতবিনিময় হবে বলে জানা গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় তৃতীয় দিনে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় হয়েছে। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে। কুমিল্লা লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় সব বলেন মির্জা ফখরুল। রনি রায়হানের ক্যামেরায় বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বানের জলে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ। পানি নামতে শুরু করেছে, যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব। এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব। লালমাই উপজেলার ভুসচি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া বানভাসীদের ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার অপকৌশল চলছে। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব।
বলেন অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে। বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। অনেকেই এখন অনেক রকম মনে করতে বোধহয় একেবারেই স্বাধীন হয়ে গেছি, এখন যা খুশি তাই করতে পারি আমি, না। বানভাসীদের ত্রাণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সমাজের যারা উচ্চবিত্ত এবং সামর্থ্যবান তাদের সবারই এগিয়ে আসা উচিত বন্যার্ত মানুষের সহায়তায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নাঙ্গলকোট, কুমিল্লা। গুমের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্র প্রদর্শনী গুম, জান ও জবান পরিদর্শন শেষে এনটিভিকে তিনি কথা বলেন। জানান, ছাত্র তরুণদের ত্যাগের ফলেই সবাই এখন ভয়হীনভাবে থাকতে পারছেন। বাংলাদেশে যেন আর কখনো গুমের সংস্কৃতি ফিরে না আসে সেই আশাবাদও ব্যক্ত করেন। মায়ের ডাকের আয়োজনে প্রদর্শনীটি আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ছাত্ররা কত বড় স্যাক্রিফাইস করে আমাদের এই দিনটাকে নিয়ে এসেছে যে আমরা এখন গুমের ভয় করি না, আমরা মানুষকে আরও সচেতন করার জন্য প্রদর্শনী আয়োজন করতে পারি। বাংলাদেশে যেন কোনো দিন আর ভয়ের দিন ফেরত না আসে, আতঙ্কের দিন যেন ফেরত না আসে। এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এসবের জন্য যারা দায়ী আছে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তাদেরকে আইনের আওতায় আনার জন্য। রাষ্ট্র মেরামতের জন্য নতুন সংবিধান তৈরির তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে এই সংবিধান প্রণয়ন করা হবে নাকি নির্বাচিত নতুন সংসদ করবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব মতামত উঠে আসে। ইমরুল আহসানের রিপোর্ট। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর আবারও আলোচনায় সংস্কার ইস্যু। বক্তারা বলেন, 11 সরকারের আমলে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তাই এবার সংস্কার নয়, পুনর্গঠন করতে হবে। স্বৈরতন্ত্র ঠেকাতে ও ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক কাঠামো পরিবর্তনের কথা বলেন তারা। গত 15 বছরে এক ধরনের একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলেও তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই। সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তবে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারার 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত আইনের ব্যাখ্যা করবে, সংবিধানের ব্যাখ্যা করবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। পার্লামেন্টের কোনো দায়িত্ব বা ক্ষমতা থাকবার উচিত নয় সংবিধান লেখার। যিনি সংবিধান রচনা করেন তিনি যদি তা বাস্তবায়নের দায়িত্বে থাকেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একটা নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করে যেটা জনগণের সামনে তুলে ধরা। তবে যে পরিবর্তনই হোক তা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন অনেকে। 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। সো এখন যেটা বানাবেন নতুন সংবিধান, এটা উল্টে দেবে আর কেউ। আরো 15-20 বছর পর আরেকটি আন্দোলন হবে, রেভলিউশন হবে, চেঞ্জ হবে। আমাদের এই রেভলিউশনে আসতে 30-35 বছর লাগলো, আরো 20-25 বছর পরে কিছু হতে পারে, আরো আগে হতে পারে। 71 থেকে 24-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে আমি বিশ্বাস করি যে এই সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের
দিকে আমরা আগাতে থাকব। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত এবং তা নিয়ে সব পক্ষের সাথে আলোচনায় বসার দাবি উঠে আসে সেমিনারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান শিক্ষাদান পদ্ধতি থাকছে না, ফেরানো হবে আগের পরীক্ষা পদ্ধতি। তবে এখনকার কারিকুলামের ভালো দিকগুলো আগের সাথে সমন্বয় করা হবে। এসব তথ্য জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান দখল ও শিক্ষকদের লাঞ্ছিত করার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের শিক্ষা খাতে চলমান নানা ঘটনা এবং শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে নিজ বাসভবনে কথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের এই শিক্ষা উপদেষ্টা জানান, চলমান শিক্ষাক্রম এদেশের জন্য উপযোগী নয় এবং এখন বাস্তবায়নও সম্ভব না। তাই এই শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমের, যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। আগামী বছরও সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে কোনো জটিলতায় না পড়ে সে বিষয়ে সঠিক উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। অসুবিধা তাদের হবে না। বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে দশম শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব আর একটু সহজতর করব। গত 15 বছর বই ছাপানোর সিন্ডিকেট সীমাহীন দুর্নীতি করেছে অভিযোগ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা ভালো মানের নতুন বই পাবেন। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শূন্য ভিসি পদে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে বলেও জানান ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কিন্তু আমি মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা উচিত নয় মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। এখানে ধর্মীয় ভেদাভেদের কোনো সুযোগ নেই। সকালে রাজধানী সেগুনবাগে যায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কোনো দলীয় তকমা দেওয়া উচিত নয়। সবাইকে জাতির সূর্য সন্তান হিসেবে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। রাজনীতিবিদদের দেশের সেবক হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই নীতি মেনে চলতে না পারলে আবারও পথ হারাবে বাংলাদেশ। এবারে নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে 6 টাকা কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত 12টা থেকে কার্যকর করা হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে 121 এবং 125 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও
6 টাকা কমাচ্ছি। উপদেষ্টা বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ওইসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। দুর্নীতির উৎস কিন্তু হচ্ছে মাথা থেকে। আগে যারা ধরেন এই ধরনের আমাদের মতো চেয়ারে বসতেন, তারাই কিন্তু দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন। এইটা পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরের 1 জুলাই ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।